মানে ইট ডিপেন্ডস। এই যে মানুষের টেস্ট, এবং এখন বিষয়টা হচ্ছে এরকম কোন বিষয়ে যখন আমরা আটকে যাই কোন কমফোর্ট জোনে, যে কোনো কিছু থিঙ্কিং হতে পারে, ডুইং হতে পারে, রেগুলার প্র্যাকটিস, সেটা ভয়াবহ। জীবনকে আসলে আটকানো যাবে না। এই আটকে রাখা জীবনে যাপন যারা করতে চায় তাদের জীবন আসলে অনেক কষ্ট, কারণ তোমাকে অপশনস চুজ করতে হবে। লাইফ ইজ ফুল অফ অপশনস। একভাবেই তুমি চিন্তা করবে সবকিছু সেই রকম হবে, সেটা আসলে জীবন নয়। এবং তাদের কাছ থেকে বের হওয়া বা সেই জায়গা থেকে নিজের মুক্তি ঘটানোটা খুব জরুরি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, আমার সিনিয়ররা আমাকে জোর করে ধরে কিন্তু গাঁজা খাইয়েছে। র্যাগিং হয় না, হয়েছে, আমার জীবনে হয়েছে। এখন তার মানে কি, এখন আমি যদি জীবনে ব্রত নিতাম যে আমাকে এখন পরবর্তীদেরকেও র্যাগিং দিতে হবে, র্যাগ দিতে হবে, সেটা একটা লাইফ হয়েছিল। তো হ্যাঁ, হয়েছে, আমাকে জোর করে ধরে তারা হয়তো আরো, যদি আমি টেকনিক্যালি সেই জায়গাটাকে কোপ করতে না পারতাম, হয়তো আমাকে আরো অনেক বড় ড্রাগসের কাছে তারা নিয়ে যেত। কিন্তু আমার কি করতে হয়েছে, আমাকে তখন স্ট্রাগল করতে হয়েছে, আমাকে সেই জায়গা থেকে বার হওয়ার জন্য পথ খুঁজতে হয়েছে। তখন কিন্তু আর্ট অফ লিভিং কেউ আমাকে করায় না, সেটা আমার ভিতরের উপলব্ধি থেকে এসেছে। এবং ডেফিনেটলি এই কোর্সটা যখন আমরা ইন্ট্রোডিউস করি, কোর্সটা নিয়ে যখন ভাবি, নিজেদের জীবনের বা নিজের জীবনের অভিজ্ঞতাগুলো তো কাজ করেছে, কোন কোন জায়গাটায় আসলে আমাদের ছেলেমেয়েরা আটকে যায়। তো সেই আটকে যাওয়া থেকে বের হয়ে আসাটা জীবনে একটা বড় বিষয়, যে কারণে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে বিকামিং আউট অফ দ্য বক্স। কমফোর্ট জোন থেকে আমাদের বার হতে হবে সবার মতো। সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে, ইভেন সবচেয়ে যেটা এক্সপেক্টেড, মা যদি সারা জীবন মায়ের কোলে সন্তানকে রেখে দেয়, সেই সন্তানরাও নষ্ট হয়ে যাবে। সো এই জায়গাটা আমার মনে হয় তোমরা নিজেরা একটু ইন্টারপ্রেট করবে এবং তোমাদের জীবনের অভিজ্ঞতা থেকে তোমরা সেটাকে করবে। এরপর হচ্ছে লার্নিং টু লার্ন। এটা আমি সবচেয়ে বেশিবার বলেছি যে আমাদের কয়েকটা বিষয় আছে। একটা হলো আমরা লার্নিং করি, সবসময় শিখি। আরেকটা হচ্ছে আমাদের আনলার্ন করতে হয়, কিছু জিনিস মাথা থেকে ফেলে দিতে হয়, ভুলে যেতে হয়। আর কিছু জিনিসকে কি করতে হয়, রিলার্ন করতে হয়। আমরা একটা জিনিসকে একভাবে জানি, অন্যভাবে জানতে হয়। আমাদের হয় না অনেক সময় যে একটা বিষয় হয়তো 5 বছর আগে তুমি একভাবে বুঝেছিলে, 5 বছর পর বুঝলে ও এটা এই। যেমন তোমাদের একটা কবিতা ছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, মনে আছে কবিতাটা? রবীন্দ্রনাথের। এখন এই কবিতাটা আমি ছোটবেলায় যখন পড়েছি তখন আমি শুধু তাল গাছটাকেই দেখেছি, কিন্তু আমি এখন বুঝি যে সেটা মানে হচ্ছে সেই লোকগুলি যারা নিজেকে অনেক বড় লোক ভাবে, যে ভাবে যে পৃথিবীতে তার মতো আর কেউ নাই, কিন্তু তাদের যখন ঠিকই কোনো পতন হয় তারা বুঝতে পারে যে তার ঠিকানা আসলে পৃথিবী এবং মাটি। মানে ওই একই কবিতার অর্থটা আমার কাছে ভিন্ন হয়ে যায়। তখন কিন্তু তাল গাছকেই শুধু ভেবেছি, দেখেছি। এখন মনে হয় যে মানুষের মধ্যে যাদের অহংকার থাকে তারা তাল গাছের মতো অনেক উপরে থেকে ভাবে যে এখন সে আকাশে উড়ে যাবে, হ্যাঁ, তার আর কিছু হবে না। ওই কবিতা আছে না, যখন বাতাসটা থেমে যায় তখন সে ভাবে যে আসলে তার আর উড়বার কোনো শক্তি নেই, এখন তাকে পৃথিবীতেই থাকতে হবে। মানুষের জীবনেও তো তাই, আমরাও তো সেইভাবে ভাবি। অর্থাৎ একই লার্নিংটা আমি রিলার্ন করি যখন, তখন আমার কাছে সেটার ভিন্ন অর্থ দাঁড়িয়ে যায়, মানে দাঁড়ায়। অনেক সময় অনেক ভাব সম্প্রসারণ লিখেছ, নম্বরও পেয়েছ, কিন্তু সেই ভাব সম্প্রসারণের মানেটা বুঝেছ হয়তো অনেক বছর পর, যখন জীবনে একটা ধাক্কা খেয়েছ, তখন বুঝেছ যে হ্যাঁ, এটার আসল মানেটা হলো এইটা। সো এইগুলো হলো লার্নিং। আমরা এবং লার্নিংটা শুধু শিখলে হয় না, ভুলেও যেতে হয়। ভুলে যাওয়া এক ধরনের শিক্ষা, ভুলতে পারা এক ধরনের শিক্ষিত মানুষের মানে ক্যাপাসিটি। তারপর যাও প্যারেন্টস লাইফ অ্যান্ড লিভিং, উই টক এ লট, অ্যান্ড Daffodil International University right now specially targeted for many of the people in this country. We are taking care of our parents. আমাদের স্টুডেন্টরা ফিলোসফিক্যালি, সোশ্যালি প্যারেন্টসদেরকে ম্যাটার করে, যেটা আমরা নানাভাবে ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা কমিট করছে যে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, তারা কমিট করছে, তারা বাবা মার পা ধুয়ে দিচ্ছে, তারা বাবা মার সাথে ইন্টারাকশনে যাচ্ছে, ইউনিভার্সিটি প্যারেন্টস ডে অর্গানাইজ করছে, যেগুলো অনেকের কাছে মনে হতে পারে যে ইউনিভার্সিটিতে এগুলো কি দরকার, কিন্তু আসলে দরকার আছে। আমি জানি এই বয়সেও আমি আমার মার কাছে যখন যাই, বা আমার মা যখন ফোন করে, আমার মা তো দিনে কম করে হলে 50 বার ফোন করে আমাকে। আমি হয়তো 10 থেকে 15 বার ধরি, আর বাকিবার ধরতে পারি না, কিন্তু ফোনটা করে। এবং ফোন ধরলে যদি অনেক সময় গালিগালাজ করে, এটা হলো কেন, এটা নাই কেন। অনেক সময় বলে যে না, এমনি করলাম, কোনো কারণ নেই। অনেক সময় বলে ও তোকে করেছি নাকি, আমি তো বাজারে করেছিলাম। ইট ডিপেন্ডস, বাট আমরা তো কানেক্টেড।
প্যারেন্টসদের সাথে। আমি জানি তোমাদের এই ধরনের অভিজ্ঞতা আছে, তো এই জায়গাটাকে নিয়ে তো আমরা সবচেয়ে বেশি কাজ করব। এবং এখানে দেখো না যে নরম তুলতুলে পা, আমরা এখনো শিশুদেরকে আদর করি কিন্তু পা ধরতে পছন্দ করি। আমি জানি না তোমাদের অভিজ্ঞতা কিরকম। এবং শিশুদের পা ধরে আদর করা সেফ গাল ধরার চেয়ে, কারণ গাল ধরে শিশুদের আদর করাটা আসলে খুব ব্যাড প্র্যাকটিস। কারণ হাতে অনেক ময়লা থাকে, এই কোমল গালে এগুলো লাগে, এখান থেকে অনেক ইনফেকশন থাকে। শিশুদের মাঝে মাঝে হাঁচি কাশি হওয়ার মূল কারণ হচ্ছে বড়রা ওদেরকে গাল টিপে দেয়। আমি অবশ্য অন্য রাজুকে শিখিয়েছিলাম, সে গাল টিপলে কেউ তাকে খুব বকা দিত, মার্কেট টার্গেটে গেলে গাল টিপে দিত। তারপরে একদিন দেখি সে একটা মেয়ে, তাকে অচেনা একটা মেয়ে ওরে সেরকম গাল টিপছে, আমার ছেলে ওর গাল টিপে দিয়েছে। সে তো মার্কেটে চিল্লাপাল্লা করে একের অস্থির, এত ছোট্ট ছেলে কি বেয়াদব, আমার গাল টিপেছে। আমি কিন্তু পাশে দাঁড়িয়ে আছি, আমি কিছু বলছি না। লোকেরা আসছে, লোকেরা বুঝতে পারছে না যে মেয়েটাকে কিছু বলবে না ছেলেটাকে, আমার ছেলেকে কিছু বলবে। তখন একজন বলছে যে হ্যাঁ, আজকালকার এই ছেলেরা এই বয়স থেকে এরকম বেয়াদব হয়। তখন আমি ওনাকে ডাকলাম, এদিকে আসে। মানে একজন বাইপাস করে যাচ্ছিল, আমি বললাম যে আমি ওর বাপ, এই গাল টেপাটা আমি শিখিয়েছি। আপনাদের মতো অসভ্য মানুষ যারা এই শিশুদেরকে রাস্তাঘাটে না চিনে গাল টেপে, এদেরকে অ্যারেস্ট করে জেলে দেওয়া উচিত। দেখো কত ধরনের ব্যাড প্র্যাকটিস। তোমরা চিন্তা করে দেখো, একটা 4 বছর 5 বছর 6 বছর বা 7 বছর 8 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু গাল টেপা শেখায়। এটা এক ধরনের নির্যাতন। ডেফিনেটলি কোনো রাইটস নাই তোমার। একটা শিশু তোমাকে চেনে না, জানে না, সে তো ভয় পেতে পারে। এই একটা কারণে তার ফোবিয়া গ্রো করতে পারে, সে তার সারা জীবন নষ্ট হয়ে যেতে পারে। একটা আননোন মানুষ কেন আমার গাল টিপবে রাস্তায়? এবং আমার হাতটা তো সেফ না, আমি সর্দি মুছেছি, এই করেছি, সেটা দিয়ে আবার গাল টিপছি। So there are so many things to rethink, to relearn, unlearn এই জায়গায়। নেক্সট আমরা বলছি এটিকেট, পার্সোনাল বিহেভিয়ার এন্ড প্রফেশনালিজম। 3টা বডি ল্যাঙ্গুয়েজ আছে। অনেক সময় হয় না যে আমরা একজনের বুকের উপরে গিয়ে হাহা করে হাসতে থাকি, ফোনে কথা বলতে থাকি। তারপরে ধরো পুরো পরিবেশটার ভেতরে আমার উপস্থিতিতে দেখা যায় যে ওদের আর কিছু করার নেই। There are so many things. এটা একটা সিম্বলিক পিকচার। আমরা আমাদের আচরণগত ভাবে কত মানুষের কত ভিন্নতা আছে, বৈশিষ্ট্য, এবং যে কারণে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে কিভাবে আমরা একজন আরেকজনকে ইন্টারঅ্যাক্ট করি। তো এইটা আমাদের দরকার। এবং প্রফেশনাল লাইফে এই বিহেভিয়ারাল বা এথিকেট আন্ডারস্ট্যান্ডিং প্রপার না থাকলে তোমার প্রমোশন হবে না, তুমি বড় দায়িত্ব পাবে না। ইভেন তোমার নিজের সন্তান তোমার উপর বিরক্ত হবে যে আমার বাবা মা এরকম বিরক্তি করে। আমাদের এদিকেই এই জায়গাগুলো বোঝার ব্যাপার। দেন হচ্ছে সেলফ এস্টিম এন্ড ইউ। আমরা বলছি বেশিরভাগ সময় আমাদের ধারণা হচ্ছে যে আমাকে দিয়ে হবে, যে কারণে আমি ক্লাসরুমে তোমাদের বসা নিয়ে আমি বলেছি যে তোমরা বসেই থাকো এরকম অভাগার মতো, স্যার কিছু দিবে নিয়ে বাড়ি যাবে। এছাড়া তোমাদের কোনো মানে প্রোডাকশন নাই, কোনো চিন্তা নাই। এই যে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি যে 18টা চ্যাপ্টার, তোমাদেরকে কিন্তু পিক করতে হবে তুমি কোনটা নেবে। তোমার ওই অ্যালার্ট থাকতে হবে যে আমি এইটা আমার জন্য বেটার। এখন আমাদের বেশিরভাগ মানুষের জীবনের চিন্তা হচ্ছে যে আমাকে দিয়ে হবে না। কিন্তু তুমি যদি ভাবতে পারো যে ইয়েস ইউ ক্যান, তাহলেই তুমি পারবে। যে মানুষ ভাবতে পারে না যে আমাকে দিয়ে হবে না, হবে, সে হবে কিভাবে? তোমাকে গাবতলী যেতে হলেও তো আগে ভাবনায় আসতে হবে গাবতলী যাবে। তোমার তো নাই, তুমি এখানে আটকে আছো। ওকে, দেন বলছি এসেনশিয়াল স্কিলস ফর 21st সেঞ্চুরি। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি বলে দিই। 21st সেঞ্চুরিতে কয়েকটা শব্দ আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। তোমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাও বা চাকরির জন্য অ্যাপ্লাই করো বা যে কোনো জব সার্চ করতে গিয়ে দেখবে তোমাদের যোগ্যতার যে স্কিলস, মানে স্কিলস এর যে লিস্ট থাকে যে কি কি লাগবে, সেখানে হয়তো থাকে 2 লাইনের যে গ্রাজুয়েশন ফর কম্পিউটার, ফ্রম কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এনিওয়ে। সাবজেক্টের ব্যাপারে কোয়ারিতে থাকে 2 লাইনে, আর 8-10টা পয়েন্ট থাকে যেগুলো সাবজেক্টের বাইরে। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি, ওয়ার্ক ইন আন্ডার স্ট্রেস, থাকে না? অনেকগুলো যোগ্যতার কথা থাকে, যার কোনটাই আমরা তোমাদেরকে পড়াই না। অর্থাৎ 80% একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে 80% ওয়েট ক্যারি করে, যা তার কোনটাই আমরা তোমাদেরকে পড়াই না। খেয়াল করে দেখো,
যে কারণে কিন্তু আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি, কারণ ওই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি না। আর 21st সেঞ্চুরিতে কিছু বিষয় আছে যেগুলো আমাদের অ্যাড্রেস করবো। প্রথমে আছে দেখো ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন এটা বেসিক আউটকাম অফ হিউম্যান ব্রেইন। অল হিউম্যান বিং আর ক্রিয়েটিভ, বাট দেয়ার ইজ এ সার্টেন ডিফারেন্স বিটুইন ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। ক্রিয়েটিভিটি ইজ থিঙ্কিং, ইনোভেশন ইজ ডুইং। পৃথিবীতে বহু ক্রিয়েটিভ মানুষ আছে, শাহবাগ গেলে দেখবে গোসল টোসল না করে চুল লাল করে জটা করে কিছু ক্রিয়েটিভ মানুষ ঘুরে বেড়াচ্ছে, 3-4 দিন গোসল করে না, গায়ে গন্ধ, এটা ক্রিয়েটিভ। আর ওদের ভেতর থেকে কেউ কেউ গিয়ে স্টুডিওতে একটা গান লিখে কম্পোজ করে বিখ্যাত হয়ে গেছে। তারা কনসার্ট করছে 1 লাখ 2 লাখ টাকা। এই যে জলের গান, জলের রং, যা দেখবে এটা সব শাহবাগ থেকে আসে। ওখানে যারা এখনো বসে গাঁজা টানছে ওগুলো হয়তো ক্রিয়েটিভ কিন্তু ইনোভেটিভ না। আর ওখান থেকে যারা নিজেদের জীবিকা অর্জনের জন্য সেটাকে বাজারজাত করতে পেরেছে তারা হচ্ছে ইনোভেটিভ। Creativity is precondition of innovation, but innovation is something that really needed for market. বুঝতে পারছো? ক্রিয়েটিভিটি সবাই বিক্রি করতে পারে না। ক্রিয়েটিভিটি যারা বিক্রি করতে পেরেছে ওরা হলো ইনোভেটিভ। এই জন্য আমাদের আলটিমেট হচ্ছে ইনোভেশন। 21st সেঞ্চুরিতে তোমরা কেউ টিকবে না যদি ইনোভেশনের জায়গায় না যেতে পারো। বুঝাতে পারছি? সেটা খুব জরুরি, ইনোভেটিভ হতে হবে। রাইট? ওখানে আরো আছে, যাও ফিরে যাও। তারপর আছে কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন। কমিউনিকেশন ইউ নো ভেরি পপুলার জার্গন ওয়ার্ড রাইট নাও, এন্ড কোলাবোরেশন, অ্যাডাপ্টেশন। তোমার সাথে আমি যেন মিলে কাজ করি, আমি আমার মতো তুমি তোমার মতো, এগুলি তো হবে, সেটা খুব জরুরি। এরপর আছে দেখো ওই দিকেটায় রিসার্চ অ্যান্ড ইনোভেশন। ডেফিনেটলি ইনোভেশনের জন্য রিসার্চ লাগে। রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, ডিজিটাল সিটিজেনশিপ। আমাদের কিছুদিন পরে আমি একটা আইডি কার্ড এবার বানাতে দিচ্ছি, একটু আমার আইডি কার্ডে এবার আমি কিচ্ছু রাখবো না, শুধু রাখবো raju@daffodilvarsity.edu.bd। আমি কিচ্ছু রাখছি, কোন সমস্যা আছে? সাদা। তোমাদের আইডিটা হবে হয়তো আরো অন্যরকম। তোমার নাম কি? হ্যাঁ, মানিক। পুরো ভিজিটিং কার্ডে হয়তো কিছুই থাকবে না, www.manik.com। ওটাই তোমার আইডি, ওটাই তোমার ঠিকানা। ডিজিটাল এই যে ওই জায়গায় গিয়েছি আমরা, এবং 21st সেঞ্চুরিতে সেটাই হবে স্মার্টনেস। তোমার তো দরকার নাই এখানে যাত্রাবাড়ি না কোথায়, কিছু দরকার নাই, তোমার জাস্ট ওয়েব অ্যাড্রেস, আর পুরো কার্ডটাই সাদা থাকতে পারে। আমার কার্ডটা কিন্তু তাই বানাবে, জাস্ট ড্যাফোডিলের লোগোটা একটা কোনায় ছোট্ট করে দেবে, আর raju@daffodilvarsity.edu.bd। শেষ। কি অসুবিধা আছে তোমাদের? কারো অসুবিধা আছে আমাদের পেতে? হ্যাঁ, এই জায়গায় এরকম আরো অনেক বিষয় আছে। এবং 21st সেঞ্চুরিতে স্কিলস এর মধ্যে আরেকটা স্কিলস আছে, এখানে সবকিছু নেই, কিন্তু সিম্বল। ড্রাগস থেকে নিজেকে সেভ করা। 21st সেঞ্চুরির বিজনেস টার্গেট হচ্ছে ইয়াং পিপল লাইক ইউ। তোমাদেরকে অ্যাডিক্টেড করাটা একটা বড় জরুরি কাজ। আমার এই ক্লাসের মধ্যেই হয়তো ইয়াবা সেবনকারী আছে, এবং তারা বাজারের বলি। এবং ইয়াবা যারা প্রডিউস করে, খেয়াল করো ওদের মার্কেটটা কত বড়। যারা স্কুলে পড়ে তাদের পড়াশোনার মনোযোগ আসবে, রাত জেগে পড়তে পারবে, এরকম একটা কথা আছে না? যারা ইউনিভার্সিটিতে পড়ে, এটা তো ধরো এক ধরনের সামাজিক দায়িত্ব আমাদের। আমার বন্ধু মাঝে মাঝে একটা ইয়াবা খাবো না, এক ধরনের ফ্যাশন। যারা ধরো চিন্তা করছে যে আগামী দিনে মানে আরো আছে, যারা চিন্তা করছে যে আপনি তো একটা বিয়ে করেছেন, এই ইয়াবা খেলে 2-3টে বিয়ে করতে পারবেন। আবার আমার বয়সী যারা বলছে যে অসুবিধা নাই, আপনার জন্য এটা কাজে দেবে। বা আমার দাদার বয়সী হলেও বলবো যে আপনি আবার যুবক হয়ে যাবেন। তার মানে সমাজের সব স্তরের মানুষকেই তারা টার্গেট করেছে, এবং সবারই উপকার আছে। মেডিকেলের ছাত্রদের বলছে যে রাত জাগা যাবে, সারাদিন ঘুমানো যাবে। এই যে ধরো আইডিয়াগুলো, মেডিকেলের স্টুডেন্টরা বেশিরভাগ
ক্ষেত্রে কিন্তু অ্যাডিক্টেড হওয়ার পেছনে এটা একটা বড় কারণ। এবং আমাদের সময় একটা স্টাডি হয়েছিল যে মেডিকেলের ছাত্রদের মধ্যে অ্যাডিকশন রেট ইজ ভেরি হাই, অথচ তারা কিন্তু ডাক্তার, তারা আমাদের চেয়ে অনেক ভালো জানে। তো এনিওয়ে 21st সেঞ্চুরির এরকম অনেক বিষয় আছে যেগুলোকে বুঝে করতে হবে। অর্থাৎ আমাদের যেমন সুবিধা আছে অসুবিধাও আছে, সুবিধা অসুবিধা থেকে পিক করাটা হচ্ছে 21st সেঞ্চুরির একটা বড় স্কিলস। হ্যাঁ, ব্র্যান্ড, সেলফ ব্র্যান্ড, অর্থাৎ আমরা বলছি এটাকে ইমপ্রেশন ম্যানেজমেন্ট, হু আই অ্যাম এন্ড হাউ পিপল নো মি। আমাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং আছে না, এটা বোকা ছেলে, এটা চালাক ছেলে, এটা পড়াশোনা করে, এটা খারাপ ছাত্র, এটা ভালো ছাত্র, এই বরিশালের ছেলেদের বিয়ে করা যাবে না, মুখের মেয়েদের মানে কি শাশুড়িদের নির্যাতন করে, এরকম কিছু ব্র্যান্ড আছে না? আছে। কিন্তু এয়ারপোর্টে গেলেও দেখবে, আমেরিকা যাওয়া বা ইউরোপে গেলেই দেখবে বাংলাদেশ আছে, তারা লাইন আলাদা, একটা ব্র্যান্ড এরকম আছে তো পাড়ায়। তাই দোকানদার ভালোই বেচা কেনা করছিল, তুমি গিয়ে দোকানের সামনে দাঁড়ানোর সাথে সাথে চিন্তা করলো আচ্ছা টাকা জিনিসও নাই, জানে যে বাকিতে নেবে, পয়সা দেবে না। মানে উই অল আর এস্টাবলিশিং আওয়ার ওন ব্র্যান্ড, আমরা এক একটা ব্র্যান্ড যারা আছে। So that we call impression management, and it is up to you basically how you will create your own brand. তুমি কি ভাষায় কিভাবে পরিচিত হবে, তোমাকে লোকেরা কিভাবে জানবে, এটা তো তোমার ব্যাপার। অথচ আমরা জ্যোতিষের কাছে যাই। জ্যোতিষের কাছে যাই কেন? মোস্ট অফ দ্য টাইম জ্যোতিষের কাছে কেন যাই? ফ্রাস্ট্রেশনটা কি দিয়ে? প্রেম, বন্ধু বান্ধব, সম্পর্ক, সবকিছু নিয়ে। এবং জ্যোতিষ বেটাও বহু চালাক, সে হাতটা খুব ভালো করে দেখে আস্তে করে চোখে চোখ রেখে বলে দেবে যে আপনি মানুষটা খুব ভালো, কিন্তু জানেন সবাই আপনাকে ঠিক বুঝতে পারে সাথে সাথে তুমি। কারণ জ্যোতিষের কাছে যারা যায় ওদের মূল প্রবলেম হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। ও নিজেকে বুঝতে পারছে না, আর যে নিজেকে বুঝতে পারে না খেয়ে কাজ নাই, ওকে আরেকজন বুঝবে না। তুই তো বেটা তোকে বুঝিস না, তুই কি বুঝছিস বল? আমার কাছে আসে তো, ছাত্ররাও আসে। তো আমি চিন্তা করেছি যে কাউন্সিলিং এর জন্য এখন আমি 3টা ফরম্যাট তৈরি করবো ছাত্রদের। ইদানিং দেখছি সংখ্যাটা বাড়ছে। একটা হবে কগনিটিভ সফট, আরেকটা হবে অ্যাগ্রেসিভ, আরেকটা হবে ঝাড়ু সহ। মাঝে মাঝে মনে হয় যে মাঝে মাঝে পেটানো দরকার আছে, কারণ যারা ধরো ঝাড়ফুঁক দেয় তারাও কিন্তু ঝাড়ার নাম করে আসলে পেটায়, জানো তো? ঝাড়ু করা দেয় না, ঝাড়ু করা দেখেছো ওটা কি? মানে ঝাড়ু দিয়ে আসলে সোজা পেটায়, পরে ঠিক হয়ে যায়। এবং দেখা যায় যে ঝাড়ু করা যেগুলো কাজ না হয় ওখানে একটু গোবর মেখে নেয়, তখন তারপর আরো অ্যাডভান্স লেভেলেও যায়। কিন্তু বিষয়টা হলে এগুলো কাজে দেয়। কিছু লোক কিন্তু আমরা আছি মানুষ অদ্ভুত, সুখে খেতে ভূতে গেলে আছে না, বসে বসে খাওয়া চর্চা করতে থাকে যত খারাপ কিছু আছে দুনিয়া, এইগুলি তো ওগুলোকে ঝাড়ু দিয়ে পেটালে ঠিক হয়ে যায়। তো আমিও ভাবছি যে এরকম একটা চেম্বার করা যায়, চেম্বারের মধ্যে নিয়ে যাব, ওখানে কিছু ছোটখাটো ভূত টুত থাকবে, ওখানে ঝাড়ু করা দেবো। হ্যাঁ বলো, এখানে কি বলছেন? হ্যাঁ তুমি এখানে আসো। হিরণ এলাকার লোক ভালোই না, চুলটা অনেক বারণ করছে। মাথা কখনো বেল করেছো? রেঞ্জ পাইব না। হ্যারি পটার সামনে পাঠান। ও এনিওয়ে থ্যাংক ইউ, তাহলে দেখে রাখো। আইনস্টাইন আইনস্টাইন ঝাড়ু করা দেওয়ার হচ্ছে, ঠিক আছে থ্যাংক ইউ। ওর চুলগুলি অনেক সুন্দর, হাঁটাটাও তো দারুণ। আচ্ছা, তারপর হচ্ছে স্টাইল অফ লিভিং
Youngful living, balanced living, meditation, holistic mindfulness. বেসিক্যালি আমাদের সবার লাইফস্টাইল একরকম হবে, বিভিন্ন রকমই হবে। ধরো কিছু ম্যাচ আছে না, যেখানে মশারি 1 মাস 2 মাস লাগানো থাকে, শুধু একটু উঁচু করে ঈদ করে। কার কার আছে এরকম? আমাদের ক্লাসরুমে আছে কারো মশারি টানানো ধরো 1 বছর খোলা হয়নি? হ্যাঁ, তোমার সে বলছে না, নিজেরা কনফেস করো গত 1 মাস মশারি খোলো না। যাই হোক, এগুলো হচ্ছে লাইফস্টাইল। সেটা আমাদের জামা কাপড় নিয়ে থাকতে পারে, ঘুমানো, খাওয়া, সবার প্রত্যেকে। এখন আমাদের যেটা বিষয় সেটা হলো যে আমরা ডেফিনেটলি, যেমন ইয়াকফুল লিভিং এর কথা বলি, যদি তারুণ্যের জীবন একটু এলোমেলো। আমরা অনেক সময় বলি না কেয়ারফুলি কেয়ারলেস, এরকম একটা শব্দ আছে না? কিছু মানুষ কেয়ারফুলি কেয়ারলেস, লুকস লাইক কেয়ারলেস, বাট ডেফিনেটলি হি অর শি ইজ ভেরি মাচ কেয়ারফুল। হঠাৎ মনে হয় যে লোকটা মাথা খারাপ, এটা আসলে যাতে মাতাল তালে। এখন ইয়াং এইজে যেটা হয় যে অনেক ক্রেজি আইডিয়া আমাদের মাথায় আসে। এখন এগুলোকে আসলে ব্যালেন্স করতে হয়, যে কারণে ব্যালেন্স লিভিং ইজ পার্ট অফ লাইফ। ব্যালেন্সটা কিভাবে করবে? হঠাৎ কোনো কারণে হতে পারে যে 1 রাত তুমি কোনো পড়ালেখা করলে না, ঘুমালে, কিন্তু তোমাকে জানতে হবে যে সকালে যেন তুমি ওটা মেক আপ করতে পারো। কিন্তু রাতে পারলে না, সকালের জন্য রেখে দিলে, সকালে করলে না, রাতের বিকালের জন্য রেখে দিলে, বিকালে করলে না, হলো না। মানে আমরা ডেফিনেটলি পিকনিকে যাব, মজা করব, মাঝে মাঝে তোমরা কোনো কারণে ক্লাস একদিন নাই করতে পারো, বাট ইউ শুড নো হাউ টু ব্যালেন্স থিংস। আমি কখনোই মনে করি না একটা মানুষের পক্ষে সম্ভব রোবোটিক ভাবে অল দ্য ওয়ে অফ লাইফ একভাবে কাটানো সম্ভব না, কিন্তু উই শুড নো হাউ টু অ্যাকসেপ্ট, হাউ টু ব্লেন্ড ইট। হ্যাঁ, এসি বন্ধ। এবং আমরা যদি এটা একটু চিন্তা করে দেখি, মেডিটেশন ইজ নাথিং বাট থিঙ্কিং ইন অর্গানাইজড ফর্ম। তুমি কিন্তু মেডিটেশনের জন্য সবসময় তোমাকে জৈন্তার পাহাড়ে যেতে হবে এমন, তুমি তোমার ঘরে বসে মেডিটেশন করতে পারো। তুমি ট্রাফিক জ্যামে যখন যাচ্ছ, গাড়ি আটকে আছে ঘন্টার পর ঘন্টা, তখনও তুমি মেডিটেশন করতে পারো। তুমি বাথরুমে গিয়েও মেডিটেশন করতে পারো। বাথরুমে গিয়ে কিন্তু মেডিটেশন পৃথিবীর বহু লোক করে, বলে না, কিন্তু বলে যে বাথরুমে গিয়ে একটা দারুণ চিন্তা পেয়েছি, কারণ ওখানে কেউ ডিস্টার্ব করে। এটা একটা বড় কারণ। আর এমনিতেও আমরা দেখি যে মানে আমি একটু স্ল্যাং ইউজ করে এটা অনেক সময় বলে থাকি, বাট ইটস মানে নাইস টু শেয়ার উইথ ইউ অলসো, যে মানুষের বোকামি, মেধা এবং পাতলা পায়খানা, এই 3টা জিনিস আটকে রাখা যায় না, বুঝতে পারছো? এবং মানুষ যখন টয়লেটে থাকে তখন মানে গুড আর ব্যাড প্রচুর আউটকাম আছে পৃথিবীতে। এবং এখন তো আমার মনে হয় যে 50% ছেলেমেয়েরা মোবাইল নিয়ে বাথরুমে ঢোকে। একটা রিসার্চ করেছিলাম আমি কিছুদিন আগে, সেখানে হচ্ছে যে বাথরুমের ডিজাইন হয় না, যে তোমার বাথরুমে কি থাকে, পুশ শাওয়ার থাকে, কমোড থাকে, তারপরে যেখানে তোমার আয়না থাকে, বেসিন, সেখানে কিন্তু প্লাগ পয়েন্টও থাকে অনেক সময়, যেগুলো একটু ভালো বাথরুম। তো ওই প্লাগ পয়েন্টটা ওইখানে থাকবে নাকি কমোডের পাশে থাকবে, এটা নিয়ে আর্কিটেকচার একটা ঝামেলায় পড়ে গিয়েছিল। কারণ দেখা গিয়েছিল যে বেশিরভাগ বাথরুমে যেহেতু প্লাগ পয়েন্ট ট্র্যাডিশনালি থাকে হচ্ছে আয়নার পাশে, টু ইউজ হেয়ার ড্রায়ার বা যারা শেভ করে মেশিন দিয়ে, কিন্তু দেখা গেল যে বেশিরভাগ বাথরুম রেনোভেট করতে হচ্ছে, যে ওখানে একটা প্লাগ থাকবে, কিন্তু একটা প্লাগ থাকতে হবে হাই কমোডের ঠিক পাশে, কারণ ওখানে বসে চার্জ দিতে থাকবে এবং কাজ করতে থাকবে। আমি লাইব্রেরি সহ বাথরুমও দেখেছি, বাথরুমে সব আছে। আমাদের মধ্যে তো ধরো স্যাঁতস্যাঁতে স্যান্ডেল পাই দিয়ে সবাই বাথরুমে যায় না। পৃথিবীর সবচেয়ে নোংরা বাথরুমটা কিন্তু বাংলাদেশের বাথরুমের সামনে থাকে, বা নোংরা স্যান্ডেলটা শ্যাওলা করা। বলে না যে আমরা বাথরুম নোংরা করা যাবে না,
কারণ কি, জুতা পরে যাওয়া যাবে না, কিন্তু জুতার চেয়ে কয়েক হাজার গুণ নোংরা একটা শ্যাওলা পরা স্যান্ডেল থাকে, সেটা পরে যেতে হবে। বাথরুমের কনসেপ্টটা হচ্ছে ড্রাই। ইফ ইউ ক্যান কিপ দ্য ওয়াশরুম ড্রাই, এটা হাইজেন এমনিতেই। আর ওখানে যখনই পানি পড়বে, শ্যাওলা হবে, বিভিন্ন জীবাণু তখন এখানে উৎপাদন হবে। হ্যাঁ, তোমরা এমনিতে যদি দেখো যে আমাদের মনে হতে পারে আমাদের জায়গা নেই, আমি দেখেছি এর চেয়ে অনেক ছোট জায়গায়, থাইল্যান্ডে, ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায়, এখানে তারা অনেক হাইজেনিক ওয়েতে মেনটেন করে সবকিছু, কিন্তু আমাদের অভ্যাসটাই নেই। ওখানে আমি তো কার্পেট করা বাথরুমেও গিয়েছি, অনেক বাথরুমে তো কার্পেট থাকে, লাইক এ ড্রয়িং রুম। মনে করো না যে বড়, অনেক ছোট্ট, ঠিক মতো ঘোরা যায় না, কিন্তু ঠিকঠাক। সিম্বল অফ লাইফ। এনিওয়ে, সো হেলদি লাইফটা লিড করার জন্য আমাদেরকে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফস্টাইল থাকবে, সেটাকে ব্যালেন্স করতে হবে। আমরা মাঝে মাঝে নিয়ম মানব না, কিন্তু সেই নিয়ম না মানাটাকেও আমরা যেন অ্যাডাপ্ট করতে পারি। ওকে, দেন হচ্ছে মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং ইজ নাথিং বাট প্ল্যানিং ফর ডুইং এনিথিং। একটা বার্থডে করতে গেলেও কিন্তু একটা মাইন্ড ম্যাপিং লাগে, কোথা থেকে কেক কিনবে, কাকে দাওয়াত দেবে, কারা আসবে, সেই গেস্টের প্রোফাইল কি, যদি বিরিয়ানি খাও তারা সবাই মুরগির মাংস খায় কিনা সেটা চিন্তা করতে হবে, বা কেউ বিরিয়ানি পছন্দ করে না, চা বানালে, মা যখন রান্না করে তারও একটা মাইন্ড ম্যাপিং থাকে, যে আমি কড়াইটা দিলাম, তেলটা গরম হলো, সাথে সাথে পেঁয়াজটা পাশে রেডি থাকতে হবে। দেখা গেল পেঁয়াজ কাটা নাই, বাজার থেকে পেঁয়াজ আনতে হবে, তেল সহ কড়াই পুড়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? সো তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার একটা মাইন্ড ম্যাপিং থাকে, যে তুমি রেডি হবে। তুমি ইন্টারভিউতে যাচ্ছ, তোমার একটা মাইন্ড ম্যাপিং থাকে। তুমি যখন একটা নতুন শহরে আসো, সেই শহরের রাস্তাঘাট যদি না চেনা থাকে তোমার, সেখানে অনেক কঠিন মনে হয়। এই তো শুক্রবারে যখন এসেছিল প্রথম শুক্রবার বাজার খুঁজে পেতেই তো সময় লেগেছে অনেক। যে জায়গাটা 1 মিনিটে যাওয়া যায়, সেই জায়গাটা ঘুরে ফিরে হয়তো 10 মিনিট 15 মিনিটে গিয়েছে। আমার রুমটা খুঁজে পেতেও তো অনেক সময় লেগেছে, 3 তলায় গিয়েছো, 4 তলায়, 5 তলায়, হতে পারে। বাট ওয়ান্স ইউ নো ইট, দেন ইউ ক্যান এক্সপ্লোর ইট ভেরি ভেরি সিম্পলি। ইটস দ্য সেম। তোমার চিন্তার অলিগলিটা, চিন্তার জায়গাটা যদি তোমার কাছে পরিষ্কার হয়, ইউ ক্যান ডু এভরিথিং ইন রাইট ওয়ে। দ্যাট ইজ মাইন্ড ম্যাপিং। আমরা সেটা নিয়েও কাজ করব। নেক্সট, ফেইলিওর এন্ড সাকসেস নিয়ে আমাদের কথা আছে, যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, বাট ডেফিনেটলি আমরা পিলার দিয়ে জীবনকে ভরে ফেলতে চাই না। আমাদের টার্গেট হচ্ছে ফেইলিওর থেকে আমাদের লার্নিং হবে, যে কি কারণে আমি ফেলটা করলাম, কি কারণে আমার হলো না, সেইটাকে আমি ট্রান্সফর্ম করব সাকসেস। এবং যারা ফেইলিওর যাদেরকে স্টপ করে দেয়, তারা জীবনে সফল হয় না। কিন্তু ফেইলিওরকে নিয়ে যারা অ্যানালাইসিস করে, ফেইলিওরকে নিয়ে যারা ফার্দার মুভ করার চেষ্টা করে, তারা সাকসেসফুল হয়। নেক্সট, সাইকোলজিক্যাল সাপোর্ট, ইমোশনাল গ্রোথ অ্যান্ড পার্সোনালিটি। এখানে 3টা শিশুকে জাস্ট দেখানো হয়েছে। একটা সারাদিন কান্নাকাটি করে, দেখো একটা হাসে, আর একটা ভয় থাকে। আমি একটু আগে যেটা দেখালাম, যে তোমার ইমোশনের ওপর আসলে তোমার পার্সোনালিটি নির্ভর করে। অর্থাৎ তুমি পৃথিবীকে নিয়ে যা ভাবো, সেটা তোমার চেহারায় ফুটে ওঠে। তুমি পৃথিবী নিয়ে ভাবো যে এটা একটা দুর্গন্ধযুক্ত পৃথিবী, তাহলে তোমার কি হবে? তুমি যদি ভাবো যে সব দুর্গন্ধ, সমস্ত কিছুর মধ্যে তোমার ছাপটা চেহারার মধ্যে থাকবে। তুমি যদি ভাবো যে পৃথিবীর সব লোক হচ্ছে চোর, তাহলে তোমার সে কি একটা বিহেভিয়ার হবে, যে চোর, এবং তোমার নিজেকে চোরের মতো লাগবে। So it depends how you are thinking, and that is basically your emotion. আর তুমি যদি ভাবো যে না, পৃথিবীটা অনেক সুন্দর, পৃথিবীতে অনেক ডাইভার্সিটি আছে, পৃথিবীতে রাগী লোক থাকবে, আনন্দিত লোক থাকবে, বদরাগী লোক থাকবে, ভালো লোক থাকবে, খারাপ লোক থাকবে, নানা রকম লোক থাকবে, দেন তোমার চেহারাটা কি হবে? ইউ আর ওয়াচিং, ইউ আর ফিলিং গুড উইথ এভরিথিং। তখন তোমাকে দেখে লোকেরা ভাববে, আরে এত কিছু করে বেটার কিছু হয় না কেন, এই এত হাসে বা এত আনন্দে থাকে। যে প্রশ্নটা আমি মাঝে মাঝে ফেস করি, আমাকে অনেকে বলে, স্যার আপনি এত ফুর্তি করেন কি? তা বলি, তুই কর, কে তোকে ফুর্তি করতে না করেছে? মরে যাবে তো যে কোনো সময়, যে কোনো মানুষ আমার পৃথিবী থেকে যে কোনো সময় চলে যাবে। তো সেইরকম একটা পৃথিবী যেখানে আরেকবার আসা হবে। এবং আমাদের জীবনে ধরো 2017 সালের 7ই
ফেব্রুয়ারি সকাল 8:30 কোনদিন বাজবে? কোনদিন বাজবে না। এটা জীবনে একবার, সিঙ্গেল মোমেন্ট। এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ ইউনিক ইন লাইফ। So it's up to you how you will develop your emotion and how you will create your own personality. এখন তোমার ধরো ক্যান্সার ধরা পড়ল, 3rd স্টেজ, সম্ভব ডাক্তার ডেট দিয়ে দিল যে আর 2 বছরের বেশি আপনি বাঁচবেন। 2 বছরকে আমি শুধু কেঁদে কেঁদে বেঁচে যাবো? 2 বছরের বেশি বাঁচবার, না বাঁচার গ্যারান্টি কার? না বাঁচার সম্ভাবনা তো সবারই আছে। আমার এখন কান্নাকাটি করে মরে যেতে হবে? বরং আমি যদি 2 বছর আনন্দ নিয়ে বাঁচতে পারি। আমরা তো সবাই এই রুমে যারা আছি এর 50% লোক তো ক্যান্সারে মারা যাবে। কারণ মারা যাওয়ার তো একটা কারণ লাগে। তো কলেরায় মারা যাওয়ার চেয়ে ক্যান্সারে মারা যাওয়া তো অনেক সম্মানজনক নাকি? আইসিডিতে মরার চেয়ে। এখানে গেলাম কারণ কি, এক এক সময় পৃথিবীতে এক এক ধরনের ডিজিজ এসছে। এক সময় হতো তোমার দাদা বা দাদুদের কাছে জিজ্ঞেস করো, পুরো গ্রাম কলেরায় মারা গেছে। কলেরা মানে পাতলা পায়খানা করে একটা গ্রাম শেষ। হ্যাঁ, মরক লেগেছে। ওলা ওঠা বলতো যে উনি গাছে দেখেছি, গাছে উনি আসছে, মানে একটা পেট নিয়ে একটা গ্রামে আসলো, গাছে তেঁতুল গাছে বসলো আর উড়ে গেল, আর ওই গ্রামের সব লোক মরে গেল। এগুলো মিথ। হ্যাঁ, আগে হার্ট অ্যাটাক করে মারা গেলে বলতো তো বাতাস লেগেছে, এরকম বলতো, বাম দিয়েছে। এগুলো সব মিথ এক ধরনের ছিল। সো বুঝতে পেরেছো তো ওটা, যে ইমোশনাল গ্রোথটা কেন জরুরি। দেন হচ্ছে বেনিফিটস অফ এথিক্যাল লিভিং। আমরা বলি যে ভালো হইতে পয়সা লাগে না, কিন্তু তার চেয়ে বড় সত্য হলো ভালো হইলে পয়সার অভাব হয় না। আমি তোমাদের আরেকটা ক্লাসে বলেছি যে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা, যেটা সহজে পাওয়া যায়, যেটা খুব অ্যাভেলেবল, তার কোনো দাম নেই? অক্সিজেন। কিন্তু জীবনে কত দরকার দেখো, আমরা বুঝি না। পৃথিবীতে এখন অক্সিজেন ফ্রি, কিন্তু আমাদের কাছে অক্সিজেন নিয়ে আমরা জীবনে চিন্তা করেছি সকালবেলা আজকে অক্সিজেনের কি হবে? ভাবিনি। কতটা মানে অশিক্ষিত আমরা, খেয়াল করে দেখেছি মানে কতটা, মানে কি বলবো, সেলফলেস, দুর্বল মানসিকতা। আমাদের বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগরে একজন ভাইস চ্যান্সেলর এসেছিলেন, উনি একটা স্মৃতিসৌধ বানিয়েছিলেন 21-এর জন্য। দেখেছো জাহাঙ্গীরনগরে যারা গিয়েছো, একটা লম্বা আছে না, ওইটা থেকে, ওইটা যে রাস্তা, যে ঢালটা দিয়ে নেমেছে, ওই মাঝখানে লাইব্রেরির সামনে তো বড় জায়গা, আরিচা রোড থেকে ওটার দূরত্ব হচ্ছে 1/2 কিলোমিটার। এখানে অনেকগুলো বড় বড় গাছ ছিল। এই অপদার্থ ভাইস চ্যান্সেলর হওয়ার পরে ওইটা বানালো। বানানোর পরে তার মাথায় এলো যে আমি এত বড় একটা জিনিস বানালাম, এটা তো আরিচা রোড থেকে দেখা যায় না, অতএব সব গাছ সে কেটে ফেললো। বুঝতে পারো? উনার কাছে তো অক্সিজেনের কোনো দাম নেই, আসলে উনার কাছে জীবনের দাম নেই। উনি একটা ইট কাঠ পাথর দিয়ে উনি একটা স্তম্ভ বানিয়েছে, আর সেটা আরিচা রোড থেকে কেন দেখা যায় না? ওনার এই কর্ম। সেই জন্য মাঝখানে প্রায় 100 উপরে গাছ ছিল। জাহাঙ্গীরনগরের গাছ কিন্তু অনেক পুরনো, এবং জাহাঙ্গীরনগরের সৌন্দর্য তো গাছ আটকে আছে, লেক আর গাছ। সেই জায়গার এই 100 গাছ সে কেটে ফেলল। পরের দিনে গেল, আমি নিজেও গেলাম, গিয়ে গালিগালাজ করলাম। আমার কিন্তু স্বভাব আছে, কিছু জায়গায় আমি একদম ফুল রিয়াকশনে যাই। যে রাস্তাঘাটে যদি কখনো দেখো যে আমি কোনো জায়গায় উত্তেজিত হচ্ছি, মন খারাপ করো না যে স্যার এটা কি বলছে। কারণ আমি বিশ্বাস করি সমাজ কিন্তু খারাপ মানুষ ধ্বংস করে না, সমাজ ধ্বংস করে তথাকথিত ভালো মানুষরা যখন নিষ্ক্রিয় থাকে, সক্রিয় হতে হয়। আমি স্ট্রেট বলেছিলাম যে আপনার মতো একটা অপদার্থ লোক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছে, কারণ আই হ্যাভ নাথিং টু লুজ। আমি তো জাহাঙ্গীরনগরে চাকরি করি না। ওরকম একটা অপকর্ম এই বিশ্ববিদ্যালয়ে করলেও আমি একই কথাই বলি। কারণ জীবনে চলার জন্য তো দরকার কি দরকার? নিজের কাছে নিজের ক্লিয়ারিটি। নিজের কাছে পরিষ্কার না থাকলে দেখো জীবন খুব কঠিন। আর আমি পার্সোনালি বিশ্বাস করি যে রাস্তায় ভাবা পিঠা বানালেও মাসে লাখখানেক টাকা আমি ইনকাম করতে পারবো। আমার ওটা বানানোর স্কিলস আছে, এবং ওটা বানানোর জন্য যে ফুটানিগত প্রবলেম ওটা আমার নাই। আমি কাজ করছি তোমাদের কাছে, তোমাদের যে পড়াচ্ছি আমি খেটে পড়াচ্ছি না। অনেক সহজ পদ্ধতিতে পড়ায় না অনেকে, আমার কাছেও আছে অনেক সোজা পদ্ধতি আছে।
এবং তোমরা খুশি হবে তাতে। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ক্লাসে দেরিতে আসে, আগে চলে যাও, নাকি? তো এটা আমি কিন্তু তুলনা করছি না যে ওরা খারাপ, ওরা ভালো, তাদেরও নিশ্চয়ই ফিলসফি আছে, নিজের জীবনের মতো করে যেভাবে ভাবে সেভাবে করে। বাট তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে এথিক্স নিয়ে আমরা কথা বলি যে এথিক্স জেনে কি হবে, মেনে কি হবে। আরে দূর, পৃথিবীতে নিয়ম নীতি আছে কিনা, যেহেতু নাই সেহেতু এটার দাম বেশি। এবং তুমি যদি তোমার মধ্যে সেটা কাল্টিভেট করতে পারো, তুমি যদি প্রুভ করতে পারো যে ইউ আর এথিক্যাল, লোকেরা তোমাকে গুরুত্ব বেশি দেবে, কম দেবে। জাহাঙ্গীরনগর এটা বলার পরে আমার দাম কমে নাই, জাহাঙ্গীরনগর বেড়েছে। আমরা সিরিয়াস আনএথিক্যাল জব, এটার জন্য জেল হওয়া উচিত এই ভাইস চ্যান্সেলরের। এতগুলো গাছ এইভাবে কাটা যায় যায় না। এখন আমাদের তো সেই ভয়েসটা রেজ করাও জানতে হবে, তো যার যা ইচ্ছা করবে। একটা লোক এতগুলো গাছ কেটে ফেলেছে, হয়তো হাজার হাজার লোক। এই ছবিটা সোশ্যাল মিডিয়াতেও গিয়েছিল, ওই কেটে থাকা গাছগুলোর ছবি দিয়ে দিয়েছিল। কিন্তু হয়তো লক্ষ কোটি মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু ভয়েস কিন্তু বেশি লোক রেজ করে না। ফেসবুকে কমেন্ট লিখেছে, এটা লিখেছে। আমাকে বলা হয়েছিল যে তুমি এত খারাপ কাজ করলে। তা আমি বললাম যে আমি খারাপ কাজ করলাম না, একটা খারাপ কাজের বিরুদ্ধে বললাম, আমি তো জানি না। বাট আমি যদি ওরকম খারাপ কাজ করে থাকি, মামলা করে দাও, আমাকে কোর্টে নিয়ে যাক, আমি কোর্টে মিডিয়ার সামনে বলার সুযোগটা তাহলে পাই। And I was waiting for that in reality, যে আমাকে অ্যারেস্ট করা হতো, আমার জন্য সুবিধা হতো, কথাটা আরো ভালো করে বলা যেত, লোকেরা শুনতো, বুঝতো। কারণ আমি তো আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমি কি বলছি, কি করছি। আমি যখন তোমাদের বিশ্ববিদ্যালয়ে বা আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম ক্লাসের ইউনিট কস্ট হিসাব করলাম, যে একটা ক্লাসের জন্য ছাত্ররা এত টাকা পে করে। এখন ন্যাচারাল সায়েন্সের হেড হিসেবে আমি আমার টিচারদেরকে ঠিক শো কস্ট করি নাই, কিন্তু আমি ডেকে বলে দিয়েছি যে আপনি যখন একটা ক্লাস মিস করেন না, ওই একটা ক্লাসের জন্য আমার 40 জন ছাত্র পে করে 20,000 টাকার উপরে। এখন আপনি যদি একটা ক্লাস বিনা কারণে, না জানিয়ে, কোনোভাবে না করেন, বা কোন রকম কম্পেনসেশন তাদেরকে না দেন, কম্পেনসেশন মানে মেকআপ ক্লাস হতে পারে, মেকআপ ক্লাসটা ধরলাম যে 1.5 ঘন্টা না হলো আধা ঘন্টা হতে পারে, অর্থাৎ কোনো না কোনো একটা ফর্মে, বা একটা অনলাইন ক্লাস নেন, একটা গ্রুপ ডিসকাশন করেন, একটা অ্যাডিশনাল ওয়ার্কশপ করেন, বা কিছু একটা করেন। না করলে, আমি যদি আপনার 2টা ক্লাস না করলে যদি ওই মাসের বেতন না দিই, লজিক আছে না? কারণ তোমরা একটা ক্লাসের জন্য 700 টাকার মতো দাও। এখন এরকম 2টা ক্লাস যদি আমার ইচ্ছা মতো, কোনো কারণ নাই বা কোনো ইনফরমেশন নাই, অফ করে দিল, 2টা ক্লাসের জন্য তোমাদের হয়তো ডেফিনেটলি, ধরো আমার সেকশন বাদ দিলাম, নর্মালি 40, তার মানে অ্যাবাউট 25,000 টাকা। আর তুমি রাস্তা খরচ করে এসছো না, সেই টাকাটা যোগাবে না, ক্লাসে হবে না জানলে তো তুমি আসতে না। শুধু তাই না, তুমি যদি আগে থেকে জানতে তোমার মামা হয়তো হসপিটালে আছে, ওনাকে কিছু দেখতে যেতে পারবে, সেটা যেতে পারবে, সেটাও কষ্ট। অর্থাৎ তুমি কিছু স্যাক্রিফাইস করে তো এখানে আসছো। বা তোমার মা সকালে বললো যে বাবা একটু বাজারটা করে দিয়ে যাও, তুমি বলে না, ক্লাস আছে, যাইতে হবে, গিয়ে দেখলে স্যারের খবর নেই। এখন এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি, এটা কিন্তু প্রথম দিকে খুব অ্যাকসেপ্টেবল ছিল না, যে ছাত্রদেরকে এত সরাসরি এত চালাক বানানোর দরকার নেই। তা আমি বললাম যে চালাক ছাত্র না হলে আমি তো বোকা শিক্ষক হব, আমি তো চাই ছাত্রদের সাথে আমার টক করলাম। আমি তো খুশি হই যখন দরজাটা তোমরা বন্ধ করো, আমি তো খুশি হই যে তোমাদের অধিকার বোধগুলি যখন জাগতে থাকে। আমারও মিস্টেক আছে, আমি সেটা শুরুতেই তোমাদের বলে দিয়েছি। বাট উই শুড প্র্যাকটিস, উই শুড ড্র এ লাইন অ্যাট লিস্ট, যে এই জায়গাগুলো আমাদেরকে অ্যালার্ট হতে হবে। ধরে তুমিও যেভাবে, আমিও সেভাবে চলতে থাকবো, তাহলে তো ট্রান্সফরমেশন হবে। তো এনিওয়ে, আমরা যদি এথিক্যালি সাউন্ড হই, ডেভেলপ করি, তাহলে তার একটা বেনিফিট আমরা পাবো ডেফিনেটলি। নেক্সট, ট্রান্সফর্মিং কনসেপচুয়াল লার্নিং ইনটু অ্যাকশন, লাইক বোটিং, বা এটাকে কি বলা হয়, সার্ফিং। সার্ফিং। এখন এইটা আসলে খাতা কলমে লিখে মিডটার্ম পরীক্ষা দিয়ে শেখার বিষয়, ফাইনাল পরীক্ষা দিয়ে এটা শেখা যাবে না। এটার জন্য স্ট্রেট প্র্যাকটিসে যেতে হবে। যে কারণে আমরা কিন্তু এই যে অ্যাগেইন ফিরে যাচ্ছি যে প্যারেন্টস ডে, বাবা মাকে আমাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ তাদেরকে কুসুম কুসুম গরম পানিতে পাটা ধুয়ে দিলাম। এবার আমি একটা ভ্যাসলিন কোম্পানিকে বলেছি যে আপনারা আমাদেরকে লোশন দেবেন, আমাদের ছেলে মেয়েরা বাবার ভাই লোশন মেখে দেবে। দারুণ মজা পাবে, জানো? হবে না?
5 মিনিটের যদি ফুট ম্যাসাজ করে দাও, কানতে কানতে শেষ হয়ে যাবে এগুলো। ইমাজিন করতে পারবে না কি ঘটবে সেটা। কে বলছে তোমাদের ডেট হয়ে গেছে? ডেট হয় না, কাল পরশুর মধ্যে মিটিং করে হয়ে যাবে, মিড টার্মের পরে। প্যারেন্টস ডে আমরা করবো, প্যারেন্টস ডে আর্ট অফ লিভিং এর সব কোর্সের ছেলে মেয়েরা মিলে আশুলিয়াতে যাবে। এইটাতে তোমাদের দায়িত্ব শুধু একটা, প্যারেন্টসকে নিয়ে আসা, আর আমাদের দায়িত্ব গাড়ি ভাড়া করা, তোমাদেরকে নিয়ে যাওয়া, খাওয়া। তোমাদের কিন্তু কোনো সাবস্ক্রিপশন নাই, এটাতে কোনো টাকা পয়সা দিতে হবে না। দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন। কিভাবে জানলে যাবে না? ও নিজে যাবে না, বাই চান্স হলে সেটা আমরা খোঁজ খবর দিব। আমরা তারকে ফোন করবো, আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, জেলা ভিত্তিক প্রতিনিধি, তারা যাবেন। ওনারা আসলে যেতে পারছেন না নাকি তুমি চাচ্ছ না বলে উনি যাচ্ছেন না, এগুলো আমরা ইনভেস্টিগেট করবো। আর কিছু এখন ট্রুলি যদি কেউ সিক হয়, ডেফিনেটলি তাকে এনে আমরা ওখানে হ্যাসেল করাবো না, বাট সেগুলো আমরা খোঁজ খবর নিব। প্রথমে খোঁজ খবর তোমরাই নেবে, কারণ তোমাদের অনেস্টি দিয়ে আমরা চাই যে ব্যাপারটা হোক। কিন্তু কাউকে যদি আমরা মনে করি ডিসঅনেস্ট, তাকে আমরা ইন্টারভেন করব। বাট আমাদের এক্সপেরিয়েন্স বলে যে আমাদের 100% প্রায় 2-1 ছাড়া কোনো বোকা সন্তান নাই যে বাবা মা এত কষ্ট করে, অনেকে জমে জমা বিক্রি করে তাকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ায়, জীবনে একবার তাকে তার ক্যাম্পাসে আনবে না। বিশেষ করে আশুলিয়া যত সুন্দর, এখানে আসলে বাবা মায়ের মনটা অনেক বড় হয়ে যায়। তারা ওখানে অনেক গল্প শুনে, প্রাইভেট ইউনিভার্সিটি, বাজারের মধ্যে, মাঠের মধ্যে পড়ালেখা নাই, এগুলি কি হচ্ছে। ওখানে আসলে তোমাদের ভক্তি, শ্রদ্ধা, তোমাদের নিজেদের মধ্যে বন্ধুত্ব, একাগ্রতা, এগুলো দেখলে তারা ভালো ফিল করে। কারণ বেশিরভাগ বাবা মা কিন্তু সন্তানের জন্য মূলত যে চিন্তা করে যেটা নিয়ে, যে ওর স্বামী কে হবে, ওর স্ত্রী কে হবে, ওর বন্ধু কে হবে, ওর ব্যবসা কোথায় করবে, চাকরিটা করবে, বসটা কেমন হবে, আমার ছেলে মেয়েকে বকা দিচ্ছে কিনা। তারা যদি দেখে যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় তোমরা একসাথে আছো, এটা তাদেরকে অনেক কনফিডেন্ট করবে। তাদের বেঁচে থাকাটা আরো মিনিংফুল হবে, যে না, আমরা আমাদের সন্তানদের একটা সুন্দর জায়গায় রেখে যাচ্ছি। এবং তোমাদের বাবা মায়েরা একজন আরেকজনের সাথে কথা বলবে, গল্প করবে, শেয়ারিং করবে। তোমরা পাশাপাশি বসে একই বিছানায় একই খাবার খেয়ে যাচ্ছ হয়তো 5 বছর, কিন্তু তোমাদের একজনের বাবা মার সাথে একজনের বাবা মার জীবনে কোনোদিন দেখা হয়নি। এই জায়গাগুলো খুঁজে যাবে, এইটা অন্য পৃথিবী। আমি তোমরা এটা যদি ঠিক মতো করতে পারো, পাবে। আমার আগের ব্যাচের ছাত্ররা তো এখনো বলে যে ওই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মতো, যখন করেছে তখন বোঝে নেয়। 1 বছর পরে এসে বলে যে স্যার, জীবনে ইউনিভার্সিটির শ্রেষ্ঠ প্রোগ্রাম হচ্ছে আমার বাবা মাকে নিয়ে যে আসছিল। 1 বছর পরে বোঝে যে স্যার, এটা তো দারুণ ব্যাপার ছিল, এটা তখন বুঝি না, এখন বুঝি। সো উই ক্যান ডু ইট। আমরা ইনশাল্লাহ করবো সেটা। নেক্সট, টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই গ্রাফটা দেখতে পাচ্ছ? দেখো, দেখে দেখে নিজে বোঝো। জীবনের শুরুতে বুঝতে পেরেছ, টাকা পয়সা কম থাকে। দেখো, টাকা পয়সা কম, ওই যে ডলারের সাইন দেওয়া আছে। হেলথ ভালো থাকে প্রচুর সময়, ছোটবেলা স্কুল নাই। বয়সের মাঝামাঝি সময়ে টাকা পয়সা প্রচুর থাকে, কিন্তু সময় নাই, আর স্বাস্থ্য মোটামুটি। আর বুড়া বয়সে এসে কি হয় দেখো, প্রচুর সময় আছে, টাকা পয়সাও নাই হয়ে যায়, ছেলেমেয়েরা নিয়ে যায়, এইটাই করে যায়, আর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ইন্টারসেকশনটা দেখো, ওই যে টাইম কার্ভের সাথে হেলথ কার্ভের, দেখেছ? তখন বাবা মারা অনেক সময় বৃদ্ধাশ্রমেও যেতে পারত না, কারণ তাদের যে সম্পদ ছিল সেগুলো ছেলে মেয়ের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছে। রুগ্ন স্বাস্থ্য নিয়ে বাবা মা কোন একটা বিনা পয়সায় সরকারি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন যাপন করছে, এরকম আছে তো। ঠিক আছে, আমরা আশা করি না যে সেটা আমাদের হবে,
তো সময়, টাইম এন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই জন্য জরুরি। এবং এই জায়গাটা আমি তোমাদেরকে একটু স্বার্থ চিন্তাও করতে বলবো। তোমাদের জীবনে অন্তত নিজের সন্তানকে চেষ্টা করবে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে, so that you can keep some money with you. বুঝতে পারছো কি বলছি? তাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দেবে, নিজের জন্য কিছুটা রেখে। যখন প্রচুর সময় থাকবে, দেখবে যে ইউরোপের লোকেরা এটা অনেক আগে বুঝেছে, আরো 200 বছর আগে। ওরা বুড়ো বয়সে পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়ায়। কালকে আমার কাছে একজন জাপানিজ ভদ্রলোক এসেছিল, ওনার ক্যান্সার, ওনার ডেটও হয়ে গিয়েছে মারা যাওয়ার, কিন্তু মরে নেই। বুঝতে পারছো? মরে নেই। বললো যে আমার তো ডেট ছিল গত বছর, বেঁচে আছে। জাপান থেকে বাংলাদেশে এসে, কেন এসছে? বাংলাদেশে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে চাই। স্পিরিটটা বুঝতে পারো? এবং বলে আমার কিছু টাকা আছে, এই টাকাটা আমি মৃত্যুর আগে বাংলাদেশে খরচ করতে চাই, আমার ছেলে মেয়েরা এস্টাবলিশ, তাদের টাকা পয়সা দরকার নেই। হোয়াট আ স্মার্ট থিঙ্কিং ইন লাইফ। আসলে আমরা তো সবাই মরবো নাকি? মরা নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা সবাই মৃত্যুকে একটু পিছিয়ে দিচ্ছি, এই তো। কেউ একটু বেশি পেছাতে পারবো, কেউ একটু কম পেছাতে পারবো, এই। বাট এভরিওয়ান উই আর ডিলেইং আওয়ার ডেথ। ডেথ নিয়ে চিন্তা করে, মানে মৃত্যুর আগে মৃত্যু চিন্তা করে অনেক মানুষ কিন্তু অর্ধমৃত জীবন যাপন করে, মরেও না বাঁচেও না, এরকম অবস্থা। নেক্সট, ক্যারিয়ার প্ল্যান। ডেফিনেটলি এডুকেশন, ভিশন, গোলস, ভ্যালুস, ইন্টারেস্ট, স্কিলস, ক্যারিয়ার, এতক্ষণ যা আলোচনা করলাম এই সবকিছু ঘিরেই হচ্ছে ক্যারিয়ার। নেক্সট, স্পিকারশিপ ব্যাক, দেখো প্রেজেন্টেশন স্কিলস এনিওয়্যার, জব ইন্টারভিউ অর ফর বিকামিং অন্টারপ্রেনার। আমাদের অনেকের একটা ধারণা আছে যে কে কত জানে তার উপরে হচ্ছে প্রেজেন্টেশন। এখানে দেখো স্পষ্ট বলা আছে যে একজন মানুষ যখন প্রেজেন্ট করে স্পিকার হিসেবে, তখন হাউ ইউ লুক ইট কভার্স 55%। ইট ডাজন্ট মিন যে তুমি কত লম্বা, ফর্সা, নাক কতটা খাড়া, চোখ কতটা টানা টানা হরিণের মতো, এগুলো না। এটা হচ্ছে তুমি কতটা কনফিডেন্ট, তোমার সাইজ যাই হোক, কালার যাই হোক, কিচ্ছু যায় আসে। তোমাকে দেখে যেন মনে হয় যে ইউ হ্যাভ অথরিটি টু টক অ্যাবাউট, তুমি সেটা বিশ্বাস থেকে বলছো। দেন হচ্ছে হাউ ইউ সাউন্ড, ইউর ভয়েস 38%, আর হোয়াট ইউ সে ইট কভার্স অনলি 7%। অর্থাৎ কন্টেন্ট, যা নিয়ে কথা বলছো তার সামগ্রিক ওয়েট হচ্ছে মাত্র 7%। তার মানে যে তোমাদের কিছু জানার দরকার নাই তা কিন্তু না, তুমি অনেক কিছু যখন জানবে। আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারে, তোমার পকেটে যখন অনেক টাকা থাকে, যখন তখন একটা দামি দোকানে বসে কফি খেতেও খারাপ লাগে না, ইউ হ্যাভ মানি। আর যখন মাত্র 5 টাকা আছে, তখন গলিতে সবচেয়ে কম দামি চায়ের দোকানে চায়ের এক কাপ চা খেতেও কিন্তু এক ধরনের ক্যালকুলেশন কাজ করে যে 5 টাকা শেষ হয়ে গেলে আমাকে কিন্তু হেঁটে বাড়ি যেতে হবে। If you have more inside you and can spend little, you feel more comfortable, more confident. তোমার যখন অনেক নলেজ থাকবে, ওই অনেক নলেজ দিয়ে তুমি যখন মানুষের সামনে দাঁড়াবে, তোমাকে দেখলেই বোঝা যাবে যে তোমার কন্টেন্টের কোনো ক্রাইসিস নেই। আর তুমি যদি শূন্য, ফাঁকা হও, তুমি দাঁড়ালেই তোমার চেহারা বলে দেবে যে আসলে নাই। আর তুমি অনেক কিছু জানো, সেখান থেকে যদি একটু একটু করে বলো, একটু, মনে হবে যে তুমি প্রাচুর্যে ভরা। 7% না, 2% বলেও তুমি লোকজনকে ঠান্ডা করে দিতে পারো। জেমসের গান যখন শুরু হয়, জেমস আসার আগেই তো লোকজনের 80% এনার্জি শেষ হয়ে যায় জেমস জেমস করতে। খেয়াল করেছো? আর জেমস এসে কিছু করতে হবে না তো, গিটারে শুধু একটা টং করে আওয়াজ করলে মনে মরে গেল। তারপরে একটা ছোট্ট আওয়াজ করলো, সাথে সাথে লোকজন শুরু করে দিল। কারণ কি? তোমার মাইন্ডসেট আছে যে এই লোকটার ভিতরে প্রচুর আছে, দেবে, হবে হবে। বহু কনসার্টে আমি দেখেছি পৃথিবীর অনেক ফেমাস সিঙ্গাররা আমার চেয়ে প্রচুর খারাপ গিয়েছে, তারপরে সুপারহিট। কারণ কি?
কারণ তোমার মাথায় আছে যে এর ভিতরে আছে, তো দেয় নাই, দিতে পারে নাই, সোফা কিন্তু আছে, মানে তুমি আগেই তো জানো। বিজনেসে মার্কেটিং এর একটা থিওরি আছে, অ্যাডভার্টাইজিং এ একটা গ্রাফ আছে, মানে তোমরা বলে যে অ্যাক্সেসে তোমরা ই করো না, গ্রাফ পেপারে করো না এরকম। হ্যাঁ, তো ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ফেভারেবিলিটি এন্ড ফ্যামিলিয়ারিটি স্কেল, এই দুটো স্কেল দিয়ে মাপা। অর্থাৎ কিছু কিছু জিনিস থাকে হাইলি, মানে ফ্যামিলিয়ারিটি থাকে, ফ্যামিলিয়ার, মানে সবাই জিনিসটাকে চেনে, এবং এট দ্য সেম টাইম ফেভারেবিলিটি স্কেল ইজ ভেরি হাই, সবাই খুব পছন্দ করে। সেই জিনিসগুলোর জন্য আসলে কোনো মার্কেটিং লাগে না, লোকেরা জানে এবং কেনে। কিছু জিনিস আছে ফ্যামিলিয়ারিটি ইজ ভেরি হাই, সবাই জানে কিন্তু কেউ কেনে না, কারণ জানে এটা খারাপ, ডিসফেভারেবিলিটি। কিছু কিছু জিনিস আছে মাঝামাঝি। তো অ্যাডভার্টাইজিং যখন করা হয় তখন এই স্কেলে মাপা হয় যে এই যে প্রোডাক্টটা, এইটা ফ্যামিলিয়ারিটি এন্ড ফেভারেবিলিটির স্কেলের কোন জায়গায় আছে। যদি হাই ফ্যামিলিয়ারিটি আছে এবং হাই ডিসফেভারেবিলিটি আছে, অর্থাৎ মানুষ জানে এবং জেনেই কেনে না, তখন সেই সব প্রোডাক্ট নিয়ে কি করবে বলো? মার্কেটিং কি করে জানো? মার্কেটিং এর লোকরা সাজেশন দেয় যে এই কোম্পানির নাম চেঞ্জ করে, এই প্রোডাক্টের নাম চেঞ্জ করে। অর্থাৎ ছিল ধরো ওসিলা মিনারেল ওয়াটার, সেটাকে বানিয়ে দিল আব্দুল্লাহ মিনারেল ওয়াটার। লোকেদেরকে বলে দিল যে ওই কোম্পানির মালিক টালিক সব চেঞ্জ হয়ে গেছে, এটা নতুন কোম্পানি। আসলে সবই এক, কারণ যেহেতু মানুষ জেনে ফেলেছিল যে এটা খারাপ, মানুষকে আর এটা কোনোভাবেই কেনানো যাচ্ছিল। কিন্তু যখন জানলো যে এটার পুরো মালিকানা চেঞ্জ হয়ে গেছে, নতুন সব, সেটা নতুন করেছিল। রেস্টুরেন্টের ক্ষেত্রে মাঝে মাঝে দেখতে হবে কিছু রেস্টুরেন্ট চলে না, হঠাৎ করে দেখা যায় সকালবেলা একদিন নামটা চেঞ্জ হয়ে নতুন ভাবে চলে আসে, কারণ ওই যে অপছন্দের তালিকায় চলে গেছে, সেটাকে চালানো খুব কঠিন। এনিওয়ে, এখন এই জায়গাটায় আমি যেটা তোমাদের যে কারণে উদাহরণটা দিচ্ছি যে প্রেজেন্টেশন স্কিলসটা এক ধরনের মার্কেটিং, কিন্তু মার্কেটিং অফ ইউ। এখন তোমার স্পিকার হিসেবে লোকজন যদি জানে যে তুমি একটা খারাপ স্পিকার, তুমি যত ভালোই বলো কাজ হবে না। আর লোকজন যদি আগে থেকে জানে জেমসের মতো যে ভালো গাবে, ভালো স্পিকার, তুমি তো আগেই মেন্টালি রেডি হয়ে যাও, না কথা খুব ভালো শুনতে হবে, কিছু মিস করা যাবে না। সেই কারণে তুমি ভালোই লাগে। দ্যাট উই কল হাউ ইউ লুক, বেসিক্যালি হু ইউ আর। রবীন্দ্রসঙ্গীত তো সবাই গায়, সবার গান তো আমরা শুনি না, একই কথা তো, একই সুর। অর্থাৎ কি বলছো তার সাথে কে বলছে কথাটা সেটা অনেক গুরুত্বপূর্ণ, এবং কিভাবে বলছে কথাটা সেটাও গুরুত্বপূর্ণ। যে কারণে দেখো মিউজিকের ক্ষেত্রে একই গান, একই কথা, একই সুর, একই স্বর বের করে, কিন্তু সবারটা লাগে না, কেন? হৃদয়ে লাগে না। সো সেম থিং হ্যাপেন উইদিন ইউ। ক্লাসিক্যাল মিউজিক যখন হয় সারা রাত ধরে, তো কোনো কথাই নেই, তাহলে মাঝে মাঝে কি আছে? একবার ক্লাসিক্যাল মিউজিক কেউ গায় না আমাদের এখানে? গান প্র্যাকটিস করো না তো? হ্যাঁ, ধরো সারা রাত তো চলছে কি, জীবনের মধ্যে আবার ধরো হঠাৎ করে ঘুমাচ্ছিল সবাই, একটু সবাই একটু উঠে এরকম হয় মিউজিকে, সবাই সকালে উঠে বলে দারুণ হয়েছে। আমি কিন্তু বলছি না এটা খারাপ কিছু, বিষয়টা হচ্ছে যে ওই পরিবেশ বা একটু আগে আমি তোমাদের সাথে যা করলাম, এটা কি ছিল? এটা কোনো কন্টেন্ট আছে? হোয়াট আই টোল্ড দেম অ্যাবাউট নাথিং। কিন্তু কি পারফরমেন্স, হাউ আই মেড মাই ভয়েস, আমার কণ্ঠটা আমি কিভাবে ব্যবহার করেছি, আর সাথে যুক্ত হয়েছে কি এটা আমি করেছি।
এটা যদি ভাইস চ্যান্সেলর এসে করতো, চিন্তা করতে স্যারের মাথা খারাপ হয়ে গেছে, কি করছে স্যার এগুলো? কারণ আমার সম্বন্ধে তোমাদের একটা ধারণা আছে স্যার এগুলো করতে পারে। Am I right? So that is actually the issue in presentation. Who you are and how you can act. It depends. Okay, next. Job, work and business search. Techniques in 21st century. ওই যে বললাম www কি তোমার নাম, manik.com। তো দুনিয়া কিন্তু আসলে এখানে, আর কোথাও নাই। এটাই তোমার মানি ব্যাগ, এটাই তোমার জব সার্চ, এটা অ্যাপয়েন্টমেন্ট, এটা মুভি থিয়েটার, এটা লাভ লেটার, আছে না? এইটা ব্রেকআপ, এইটা লাইসেন্স, এটার মধ্যে সার্টিফিকেট আছে না স্ক্যান করা, এভরিথিং। সো ইউ শুড নো হাউ টু ইউজ ইট। এবং পৃথিবী তোমার পকেটে আগামী 50 বছর থাকবে, এরপরে আবার নতুন কি হবে আমরা ঠিক জানি না। কিছুদিন পরে এটা হয়তো রেস্টুরেন্টও হবে, মানে এখানে ক্যালোরি থাকবে, তুমি ফ্লেক্সি ফুড আপলোড করে দেবে শরীরে। এখন যেমন বিকাশ করে দাও না, তখন আর রেস্টুরেন্টে যাবে না, এখান থেকে ধরো ডান পায়ের জন্য একটু এনার্জি, বাম পায়ে একটু এই, আর কি লাগবে তোমার, মেকআপ লাগবে, মেয়েরা হয়তো বললো যে একটু ব্লাশন লাগবে, ব্লাশন, আর ছেলেরা বললো যে আমার চুলটা একটু স্পাইক। এরকম প্রোগ্রাম সেট করা থাকলো, সেটে একটা মাইক্রোচিপস বা কিছু বডিতে সেট করা থাকলো। হু নোস, আমরা জানি না কিন্তু আসলে কোন দিকে যাবো। নেক্সট, ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুস। এটা সিম্বলিক পিকচার। আমরা যত কথাই বলি না কেন, পৃথিবীতে কিছু বিষয় খুব ক্লাসিক, মানুষের ভালো লাগা, ভালোবাসা, অন্যের ক্ষতি না করা। পেরেটো নামে একজন ইকোনমিস্ট ছিলেন, ওনার একটা থিওরি আছে, পেরেটো এফিসিয়েন্সি। পেরেটো এফিসিয়েন্সিটা হচ্ছে যে উনি প্রমাণ করার চেষ্টা করেছেন, তার সাথে অমর্ত্য সেন, জানো ভারতের একজন অর্থনীতিবিদ, নোবেল প্রাইজ পেয়েছিলেন, উনিও অনেকটা মিলিয়ে বলেছিলেন যে পৃথিবীতে আসলে খাবারের অভাবে কোনোদিন মানুষ মারা যায়নি, মানুষ মারা গিয়েছে বন্টনের অভাবে। অর্থাৎ একদিকে আমরা যেমন খাবার নষ্ট করে ফেলে দেই, অন্যদিকে সেই নষ্ট হওয়া খাবারগুলো দিয়ে খেয়ে অনেক মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু আমরা বন্টনটা করতে পারিনি। আমার খাবার টেবিলে প্রচুর খাবার নষ্ট হচ্ছে, অন্যের খাবার টেবিলে কিছু নেই। তো পেরেটো তারও আগের মানুষ, উনি বলেছিলেন যে মানুষের মঙ্গল এটা ইচ্ছার ব্যাপার। আমি অন্যের ক্ষতি না করেও একই সম্পদ দিয়ে অনেক বেশি মঙ্গল সাধন করতে পারি। আমি সেটা ভেবেছি যে ধরো আমাদের গ্রামে যখন প্রথম টেলিভিশন আসলো, আমার নানার বাড়িতে আমি ছিলাম, সেই বাঁশ দিয়ে, বাঁশের অ্যান্টেনা টানিয়ে একসাথে শত শত মানুষ টেলিভিশন দেখত। ছোট্ট একটা টেলিভিশন, 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, ফিলিপস। তো সেটা কত মানুষ দেখছে। আর এখন টেলিভিশন পড়ে থাকে, হচ্ছে দামি টেলিভিশন, কালারফুল টেলিভিশন, কেউ দেখে। অর্থাৎ ওই সময় একটা টেলিভিশন থেকে কত মানুষ ইউটিলিটি পেয়েছে, সার্ভিস পেয়েছে। তো একইভাবে আমাদের জীবনেও আমরা সম্পদ, আমাদের যেহেতু সীমিত সম্পদকে ব্যবহার করেও আমরা অনেক বেশি শেয়ার এবং কেয়ার করতে পারি। এই চায় এগুলো যদি ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুস হিসেবে মানব সভ্যতায় যদি এগুলোকে সারা পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ডে আনা যেত, তাহলে পৃথিবীর অনেক ডিসক্রিমিনেশন কমে যেত এবং আমাদের হ্যাপিনেসের মাত্রাটা অনেক বেড়ে যেত। অর্থাৎ আমরা কেউ অনেক টাকার মালিক, কেউ কম টাকার মালিক। তবে আমাদের ক্লাসে কিন্তু আমরা একটা অসাধারণ কাজ করেছি, আগামীকাল তো হবে নিশ্চয়ই না, ওই যে আমরা একজন স্টুডেন্টের জন্য, এটা হচ্ছে পেরেটো এফিসিয়েন্সির একটা এক্সাম্পল হতে পারে। এটা ইউনিভার্সাল হিউম্যান ভ্যালুজ এর পার্ট, যে আমরা আমাদের ক্লাসমেটরা আমাদের হয়তো একদিনের চায়ের খরচ, বিস্কুটের খরচ, এটাকে সেভ করে আমাদের একজন ক্লাসমেটকে জমি বিক্রির হাত থেকে সেভ করে দিতে পারছি। দ্যাটস ইট। এই 18টাই চ্যাপ্টার। থ্যাংক ইউ।